বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গতকাল ছিল বিশ্ব প্রবীণ দিবস। বাংলাদেশ এমন একটা সময় এই দিবসটি পালন করেছে যখন বাংলাদেশ পরিচালিত হচ্ছে প্রবীণ এবং একেবারে তরুণদের সমন্বয়ে। এই ইউনিক অবস্থাটা বাংলাদেশে এর আগে কখনো দেখা যায়নি। সরকার প্রধান এবং তার পারিষদবর্গের একটা বড় অংশ অত্যন্ত প্রবীণ এবং আরেকটা অংশ অত্যন্ত নবীন। এরকম পরিস্থিতিতে বাংলাদেশের প্রবীণরা কী অবস্থায় আছে, তাদের জন্যে কি করা হয়েছে স্বাধীন বাংলাদেশে গত 53 বছরে, তারা সমাজে কিভাবে অবদান রাখতে পারে, আগামী দিনগুলোতে তাদের জন্য কি করা উচিত, তাদেরকে তাদের অভিজ্ঞতাকে কিভাবে কাজে লাগানো যেতে পারে, তাদের শারীরিক, মানসিক, সামাজিক গড়ন কেমন এবং সেখানে রাষ্ট্রের এবং নাগরিক হিসেবে আমাদের কী করণীয়, এসব নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন বাংলাদেশের ল্যাপ্রোস্কোপিক সার্জারির পাওনিয়ার, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমসের চেয়ারম্যান, যে কারণে আসলে আজকে তাকে ডাকা, প্রফেসর ডক্টর সরদারে নাঈম আমার বায় বসা। আমার ডানে রয়েছেন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক, যিনি সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। নিজে কতটা সিনিয়র হয়েছেন আমি জানি না, বাট সেটা তিনি বলতে পারবেন। টেবিলের একেবারে ডান প্রান্তে আছেন আলজেইমার সোসাইটি অফ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আজিজুল হক। আলজেইমার একটা ব্যাধি এবং এই ব্যাধি প্রবীণদের মধ্যে দেখা যায়, বয়স বাড়বার সঙ্গে সঙ্গে এটা অনেকের মধ্যে হয়। এটা একটা বড় সমস্যা এবং সেই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যেতে পারে, প্রিভেনশনের জন্য কী করা যেতে পারে, সেটা আমরা তার কাছ থেকে শোনার চেষ্টা করব। আপনাদের তিনজনকে স্বাগত আজকের এই আলোচনায়। প্রফেসর ডক্টর সরদারে নাঈম, আপনার কাছ থেকে শুনতে চাই যে দিবসটি গতকাল পালিত হলো। আমরা আসলে এই দিবসের দিনে কথা বলা সম্ভব হয়ে ওঠে না, যেহেতু চ্যানেল আইয়ের জন্মদিন থাকে, আমাদের নিজেদের নানা আয়োজন থাকে, সে কারণেই একদিন পরে হলো আমরা সেটা অনেকটা বলা যেতে পারে আপনাদের বা প্রবীণদের কথা স্মরণ করে আমরা সেটা এই আয়োজনটা করে থাকি প্রায় কয়েক বছর ধরেই। তো আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই দিবসটি কীভাবে পালিত হলো, প্রতিপাদ্য কী ছিল, কেন পালিত হচ্ছে, তাৎপর্য কী, সব মিলিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ জিল্লুর। প্রথমেই চ্যানেল আই তার জন্মদিনে চ্যানেল আইকে এবং চ্যানেল আইয়ের অন্যতম অনুষ্ঠান তৃতীয় মাত্রাকে শুভেচ্ছা জানাই। এবং আজকে আমরা বসেছি যে সময়টাতে, ঠিক গত সেপ্টেম্বর মাসটি, পুরো মাসটিই ছিল আলজেইমার্স সোসাইটির আলজেইমার্স অ্যাওয়ারনেস মান্থ, এবং গতকাল ছিল বিশ্ব প্রবীণ দিবস। ডিমেনশিয়া এবং আলজেইমার্স এবং প্রবীণ দিবসের মানুষগুলো প্রায় সবাই আমরা বিভিন্নভাবেই ওতপ্রোতভাবে জড়িত। এবং আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আমার সহ আলোচক হিসেবে দুজন একেবারে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করেন প্রবীণদেরকে নিয়ে, আলজেইমার্স যারা রোগে আক্রান্ত তাদেরকে নিয়ে ওইরকম দুইটি সোসাইটি বহু বছর যাবত যারা কাজ করছেন, আমাদের ফজলুল হক সাহেব এবং আজিজুল হক সাহেব। এবং এখানে আমি থাকতে পেরে নিজেও খুব আনন্দিত, কারণ আপনি যেমন প্রথমেই বললেন এদেশে ল্যাপ্রোস্কোপিক সার্জারির প্রতিকৃতি হিসেবে আমি যেমন কাজ শুরু করেছিলাম, একই সাথে জাপান থেকে নতুন কিছু এদেশে নিয়ে আসার যে একটা প্ল্যান ছিল সবসময় আমার, তারই একটা ধারাবাহিকতা হিসেবেই আমি জেরিয়াট্রিক কেয়ার অর্থাৎ এল্ডারলি হেলথ কেয়ারকে এদেশে নিয়ে এসে প্রতিষ্ঠিত করার পিছনে যদি কিছুটা অবদান রাখতে পারি। আপনারা জানেন জাপান ইজ দ্য ফোর রানার ইন দ্য ফিল্ড, এবং তাদেরকে দেখেছি কিভাবে তারা প্রবীণদের চিকিৎসা করেন বা প্রবীণদের টেক কেয়ার করেন। সেটাই এদেশে রেপ্লিকেট করার জন্য আমার প্রচেষ্টারই একটি অংশ হিসেবে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম প্রতিষ্ঠা করেছি আমরা, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল গ্রুপ। এবং আমি আনন্দের সাথে জানাচ্ছি খুব শিগগিরই আমরা সেটা ওপেন করতে যাচ্ছি এবছরের শেষে, ডিসেম্বর মাসে। এবছর কিন্তু 34তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করছি। খুব কম সময় না, 34 বছর কিন্তু অনেক। আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য ছিল এবার
aging with dignity, the importance of strengthening care and support system for older persons worldwide. যদি বাংলা করি, প্রতিপাদ্য হলো মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ। এই যে প্রবীণ পরিচর্যা এবং প্রবীণদেরকে সহায়তা করার যে ব্যবস্থা, সেটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল ফিল্ডের কাজ। অবশ্যই এই দিবসগুলো যখন আসে তখন বিভিন্নভাবে দিবসগুলোকে আমরা পালন করি। দিবসগুলো আসে কিন্তু একটা অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য। আমার হাতে একটি কাগজ আছে যেটিতে আমি দেখেছি যে সরকারের সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে অনেকভাবেই দিবসটি প্রতিপালিত হয়েছে। যেমন তারা আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্যর মাধ্যমে বেশ একটি গুড নাম্বার অফ প্রবীণ মানুষকে তারা আপ্যায়ন করেছেন, ব্যানার, পোস্টার, র্যালি, আলোচনা করেছেন, ভিডিও চিত্র প্রদর্শনী করেছেন, যেটা ভিডিও চিত্র তৈরি হয়েছে এবং বাংলাদেশ টেলিভিশনেও দেখানো হচ্ছে, এবং প্রচারণা সবগুলোই কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন, তারপরে আমন্ত্রণপত্র দিয়ে প্রবীণদেরকে নিয়ে এসে আলোচনা সভা করা, এবং এগুলো কিন্তু অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য দরকার। কিন্তু আমরা যে তিনজন এখানে বসে আছি, আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েশনের সাথে সাথে সফটওয়্যারের সাথে সাথে আমরা হার্ডওয়্যার নিয়েও কাজ করার চিন্তা করছি। সেই জন্যে কিন্তু আমরা সরাসরি ফিল্ডে কাজ করছি। প্রবীণদের সমস্যা যদি বলি, এই মুহূর্তে বাংলাদেশে টোটাল পপুলেশনের প্রায় 9.28% হলো প্রবীণ, 60 অ্যান্ড অ্যাবাভ। আমরা কিন্তু এই মুহূর্তে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা মানে ভোগ করছি, এটা কিন্তু খুব বেশি দিন আর থাকবে না। ইন অ্যানাদার 30 years, বাই 2050 এটা হয়ে যাবে 20% উপরে, এবং 2047 নাগাদ কিন্তু এই দেশটি একটি প্রবীণ প্রধান দেশ হিসাবে গণ্য হবে। সেটাকে আমরা আটকাতে পারবো না, কারণ আমাদের জীবনের লাইফ এক্সপেক্টেন্সি বেড়েছে, চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছে, ডেফিনেটলি সেই কারণে লাইফ এক্সপেক্টেন্সি বেড়েছে, এবং এই যে প্রবীণদের সেবা বা প্রবীণদের পরিচর্যার ব্যাপারটা যখন সামনে এসে দাঁড়াবে, তখন এখান থেকে আর পালিয়ে যাওয়ার কোনো উপায় আমাদের নাই, সেটা আমাদের দিতেই হবে। আমি যদি বলি এ দেশে পেডিয়াট্রিশিয়ানের কোনো অভাব নাই, কিন্তু আপনি কি একজন জেরিয়াট্রিশিয়ানের নাম বলতে পারবেন? আমরা পেডিয়াট্রিক কেয়ার অ্যান্ড জেরিয়াট্রিক কেয়ার এই দুটো জিনিসকে কোনোভাবেই সমান তালে দিতে পারছিলাম না। হ্যাঁ, একটি নতুন দেশ হিসাবে যখন একটি নতুন দেশ হয়, সেই দেশটিতে আমাদের পেডিয়াট্রিক কেয়ার, বাচ্চাদের এবং ইয়াং জেনারেশনের কেয়ার, আপনি প্রথমে যেটা বললেন তরুণ এবং বৃদ্ধদেরকে দিয়েই যখন আমাদের দেশ চালাতে হয়। বৃদ্ধ কারা? বৃদ্ধ অ্যাকর্ডিং টু ডেফিনেশন 60 অ্যান্ড অ্যাভাবকেই আমরা প্রবীণ বলি। এর মধ্যে 3টে ক্যাটাগরি করি আমরা: ইয়াং ওল্ড, তারপরে মিডল ওল্ড অ্যান্ড ওল্ড। সেই ইয়াং ওল্ড হলে কি আপনার ধরুন 60 থেকে 70, তারপরে মিডল ওল্ড হলে 70 থেকে 80, এবং 80-র ঊর্ধ্বে যারা, তারা ওল্ড অথবা অতি প্রবীণ। এবং এই অতি প্রবীণদের জন্যই কিন্তু আমাদের হুইল চেয়ার অথবা বিছানা কেন্দ্রিক সহায়তা দেওয়া লাগে। যখন একটি অতি প্রবীণ মানুষ বিছানায় পড়ে যান, মানে 80-র উপরে খুব স্বাভাবিক কারণে বিছানায় পড়ে যেতে হয় আমাদের, তখন যেই পরিচর্যা, তাকে যে সহায়তা, সেটার জন্য কিন্তু একটা স্পেশালাইজড কেয়ার লাগে। এই জিনিসটা নিয়ে আমরা কখনো চিন্তা করিনি, বিকজ ওই কেয়ারটা দেওয়ার রেজাল্টটা কিন্তু এন্ড রেজাল্ট কিন্তু টু সাম এক্সটেন্ট জিরো, টু বি ভেরি প্র্যাকটিক্যাল। যেটা যদিও খুবই মানে মর্মাহত হতে হয় কথাটা শুনে, আমিও প্রবীণ হচ্ছি, যে আমার 80 বছর বয়স যদি বেঁচে থাকি, তারপরে আমাকে যে টেক কেয়ার করা হবে সেটা সম্পূর্ণই বৃথা যাচ্ছে, বিকজ আমি আর কাম ব্যাক করবো না টু সার্ভ মাই ফ্যামিলি, টু সার্ভ মাই সোসাইটি, টু সার্ভ মাই নেশন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রফেসর ইউনূস সাহেব এখন 80-র উপরে আছেন এবং দেশকে চালাচ্ছেন এবং দেশকে একটা পর্যায়ে নিয়ে যাচ্ছেন। উনি তো বলেন, মানে 80-র পর থেকে উনি বলছেন উনি 80 ঊর্ধ্ব তরুণ। 80 ঊর্ধ্ব তরুণ। সুতরাং দিজ আর উনি আমাদের জন্য একটা ইন্সপাইরেশন। অতি প্রবীণ হিসেবে উনি যা করছেন আমাদের জন্য ইন্সপাইরেশন। কিন্তু এইরকম সৌভাগ্য হয়তো সবার হবে না। এটা হয়তো আমাদের জাতিরই সৌভাগ্য যে এই মুহূর্তে ওনাকে আমরা পেয়েছি। এবং এই প্রবীণদেরকে নিয়ে কথা বলার মধ্যেই আমি বলতে চাচ্ছি, তার মানে কি, প্রবীণরা কিন্তু একটা বয়সের পরে শেষ হয়ে যায় না, তাদেরকে দিয়েও আরও অনেক কিছু করা সম্ভব। সেই সম্ভাবনার থেকেই আজকে আমরা যেই কথাগুলো বলতে চাই, যে এই প্রবীণ দিবসের মাধ্যমে আমরা যত অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, যত আমরা মানুষকে
সেমিনার, সিম্পোজিয়াম, র্যালি, পোস্টার, ফেস্টুন দিয়ে মানুষকে জানানোর মধ্যেই যদি এটা সীমাবদ্ধ থাকে, তাহলে জিল্লুর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কোনো রেজাল্ট পাবো না। রেজাল্ট পেতে হলে আমাদের মাঠে নামতে হবে। মাঠে নেমে যখন আমরা কাজ করব, কেউ বলে প্রবীণদের দ্বারে দ্বারে পৌঁছে আমরা প্রবীণদের সেবা করব। অবশ্যই সেটা একটা ব্যাপার, সরকারের দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে। কিন্তু আবার আমরা এমন সেট আপ কিন্তু সারা পৃথিবীতে তৈরি হয়েছে, যেখানে প্রবীণরা এসে নিজেরা একই সাথে থেকে নিজেদের শারীরিক সমস্যা থেকে মানসিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, এই সমস্যাগুলো প্রবীণদেরকে ঘিরে যে সমস্যাগুলো, সেগুলো থেকে যদি তারা বেরিয়ে এসে কোনো একটি গেটেড কমিউনিটিতে তাদের সমবয়সী বন্ধুবান্ধব নিয়ে তারা জীবনযাপন করতে পারেন, তাহলে দেখা যাবে একটা বিরাট অংশ ওইখানে বসেই এই সোসাইটিকে অনেক কিছু দিতে পারবেন। যেই জিনিসটা উনি একা একটি বাড়িতে অন্ধকার ঘরে বিছানায় পরিবেষ্টিত হয়ে বা বিছানা শুয়ে শুয়ে সেটা উনি দিতে পারবেন না। সেই জন্য আমি মনে করি আমাদের এখন সময় এসেছে যে এ ধরনের এস্টাবলিশমেন্টের দিকে যাওয়া, সেটা সরকারের পক্ষ থেকে হতে পারে। অবশ্যই আমাদের সরকার বিভিন্নভাবে হসপিটাল, হেলথ সেন্টার্স ইত্যাদি সবই করছেন, কিন্তু প্রবীণদের জন্য আলাদাভাবে নিবাস তৈরি করারও কিছু প্ল্যান সরকারেরও নিতে হবে এবং প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসতে হবে বলে আমি বিশ্বাস করি। ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক, আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে আপনি তো দীর্ঘদিন সিনিয়র সিটিজেনদের নিয়ে কাজ করছেন। সিনিয়র সিটিজেনদের আসলে বাংলাদেশে অবস্থাটা কি? ধন্যবাদ। ইভেন যদি আমরা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে, খুবই সময়োপযোগী একটা প্রশ্ন করছেন আপনি, এবং আজকের মনে হয় আলোচনার মূল বিষয়টা এটা হতে পারে। কারণ অবস্থাটাকে জানলে কিন্তু চিকিৎসা সমাধানটা আসবে, অবস্থা না জানলে সমাধানটা আসবে না। রোগ নির্ণয় না করলে যেমন চিকিৎসা করা যাবে না, সেটা আপনি আমাকে প্রশ্ন করছেন। তার আগে আমি এই আন্তর্জাতিক প্রবীণ দিবসের এই অনুষ্ঠানে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আপনাদেরও, অর্থাৎ চ্যানেল আইয়েরও জন্মদিন, সেই জন্য আমি আরও বেশি করে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আরেকটা বিষয়ে, যে আপনারা এইবার কোনো জন্মদিন করেন নাই। আপনারা কি করছেন? এই বন্যার্থদের সাহায্যের কারণে আপনারা সেখানে দান করছেন। এটা একটা খুবই মানবিক কাজ করছেন। সেই জন্য আমি প্রবীণদের, এই দেশের সকল প্রবীণের পক্ষ থেকে চ্যানেল আইকে এবং চ্যানেল আই কর্তৃপক্ষকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এটা মানবিক কাজের জন্য। এখানে চ্যানেল আইয়ের জন্মদিন সম্পর্কে অনেকেই অনেক কিছু বলেন, কিন্তু আমি এই চ্যানেল আইকে অন্য চোখে দেখি যে তারা শিক্ষা, সমাজ, পরিবেশ, মানে কমপ্লিট চ্যানেল বলতে যেটা বোঝায় যে একটা কমপ্লিট ম্যান। একটা বিজ্ঞাপন আছে যে তার পোশাক আশাক চেহারা মিলাইয়া সব মিলে হি ইজ এ কমপ্লিট ম্যান। সব কিছু মিলাইলে চ্যানেল বলতে বাংলাদেশে এটা। সেই চ্যানেলে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, কথা বলার, প্রবীণদের জন্য আমি আরও কৃতজ্ঞতা আপনাকে জানাচ্ছি। আপনি যে প্রশ্ন করছেন, আমরা 10-20 বছর আগেও প্রবীণ নিয়ে তেমন ভাবতাম না। এখন মূল্যবোধের অবক্ষয় এমন আকার ধারণ করছে, প্রবীণের সংখ্যা বাড়তে পারে, সেটা মনে হয়নি মানে তখন, গাণিতিক হারে বাড়ছে, এখন বাড়ছে। এবং তখন আমরা একটা ইয়াং নেশন, যখন নাকি 1990 সনে যখন নাকি জাতিসংঘ প্রবীণ দিবস ঘোষণা করেন, তখন তেমন কোনো কিছু, তার কয়েক বছর পরে 2008 সনে গিয়া বিশ্ব প্রবীণ সম্মেলন হয়েছে টোকিওতে বোধহয়। যাই হোক, তো মানুষ তখন এত ভাবতো না, কিন্তু এখন প্রবীণদেরকে জঙ্গলে ফেলে দিয়ে আসে তার সন্তান, তারপরে মেরে ফেলে, হয়তো আমরা জানি না। প্রবীণরা এখন বোঝা হয়ে গেছে, কিন্তু এই প্রবীণরাই কিন্তু এই দেশকে এই পর্যন্ত নিয়ে আসছে। সকলে মিলে, এই যদি আমরা বলি, আমাকে আপনি একটা প্রশ্ন করছেন, প্রতিবারই করেন, আমি কেন করেন জানি না, যে আমি আসলে প্রবীণ কিনা। আমি 76 পাস্ট। আমার নাইম ভাইয়ের, উনি তো ডাক্তার না, উনি মানসিক ডাক্তার। উনি চেহারা দেখলে বলতে পারে কি করবেন না করবেন, এবং এই সংগঠনকে, আমাদের সিনিয়র সিটিজেন সোসাইটিকে উনি খুব প্যাট্রোনাইজ করেন।
আমি ওনার সাথে মাঝে মাঝে বসি, খাওয়া দাওয়া করি, তাতে দেখি আমি যে উনি এটা নিয়ে গবেষণা করেন। উনি কিন্তু গবেষক না, কিন্তু প্রবীণ নিয়ে উনি চিন্তা করেন অনেক। তাতে আমি বোঝা গেল যে উনি বলতেছে যে 60 to 70 নবীন প্রবীণ, ইংরেজিতে কইছে তো এটা ক্লিয়ার, অনেকে হয়তো বুঝে না, নবীন প্রবীণ, ইয়াং ওল্ড। আর এরপরে উনি প্রবীণ বলতে 70 to 80। তা আমি তো 100% প্রবীণ, কারণ আমার 76 পাস, আই এম রানিং 77। সো আমি প্রবীণ প্রবীণ প্রবীণ, আপনি মিডল প্রবীণ, কিন্তু হ্যাঁ মিডল প্রবীণ। তো কিন্তু প্রবীণ মিডল হইল আমি ইয়াংয়ের মতন চলতে চাই, ফাইট করতে চাই, সেটা আমরা দেখেই বোধ হয় কনফিউজ করেন আমি প্রবীণ কিনা। আর আপনিও এমন একজন চৌকুশ ব্যক্তি, বাংলাদেশে এত মানুষকে আপনি দেখেন, রিসার্চ করেন, আপনার মতন এত বছর এইভাবে একটা অনুষ্ঠান যে চালায়, সে মানুষ আমার মনে হয় পিছনের দেখলেও ফেস দেখতে হবে না, হোয়াট টাইপ অফ ম্যান ইজ ইউ ক্যান সে। সবই বুঝি, কিন্তু আপনার যে 76 সেটা বুঝি না। এটা আপনার আসলে এই আপনার আমার প্রতি বোধ হয় এটা ভালোবাসা আছে যে সন্তানকে সবসময় ইয়ে দেখে। আচ্ছা যাক, এক কথা থেকে আরেক কথা। তো খুবই আমি প্রবীণদের অবস্থা দেখেই 2019 সনে আমি এই সংগঠনটা বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি গঠন করছি। এবং এই সংগঠনটা গঠন করার পর আমি যার কাছে প্রবীণের সামান্যতম দেখি, আগ্রহ দেখি, মমতা দেখি, তার পিছে পিছে আমি তার ঘুরি। যেমন গাঁজা খাওয়ার সময় একটা লোক যদি গাঁজা পকেটে নিয়ে রাখে, খুললো, খাইলো না, অন্য গাঁজা করে পিছে পিছে ঘুরতে 10 মাইল হাইটা যায়, ওই কখন খাবে, কখন সেও অংশগ্রহণ করবে। আমিও প্রবীণদের জন্য যারা একটু ভালোবাসা দেখায়, আমি তার পিছে পিছে ঘুরি। এই যেমন নাইম ভাই, আমার সর্বশেষ এখন আমার প্রেসিডেন্ট হলো ডক্টর হোসেন জিল্লুর রহমান। হোসেন জিল্লুর রহমান বাংলাদেশে না, বিশ্বের একজন আলোকিত মানুষ, সর্ববৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের চেয়ারম্যান। উনি স্বপ্ন অভাবে নাই, কেউ স্বপ্ন অভাবে নাই যে উনি আমার এই ছোট্ট সংগঠনের প্রেসিডেন্ট হবেন। আমি গিয়া তাকে এইভাবে অ্যাপ্রোচ করলাম, একটা মনে হয় পাগল হয়ে যাওয়ার অবস্থা। উনি আমাকে ইয়েস না করলে আমি পাগল হয়ে যাব, এইরকম একটা আমি আবেগ নিয়ে, অভিনয় না আবেগ দিয়ে প্রকাশ করছি। উনি বলছে পরের দিন আমি সকালে বলবো, উনি বলছে আই এম উইথ ইউ, আপনাদের সাথে আমি কাজ করব। এখন আপনি চিন্তা করেন যে আমি এই নবীন প্রবীণ বুঝি না, সকলের জন্য করতে চাই। এবং এখন আমি জানি না যে এই দেশে এই নবীন প্রবীণের কি হবে, কারণ রাজনীতি আমাদেরকে যে কোথায় নিয়ে গেছে। আমার এই 76 বা 77 বছর বয়সে কোনো দলের সাথে, কোনো দলীয় রাজনীতির সাথে, রাজনীতি বুঝি, রাজনীতি করি, দলীয় রাজনীতি আমি করি না। আমি শান্তি পাচ্ছি না কোন দলকে সাপোর্ট করবো, কাকে ভোট দেব। কিন্তু এইবার এমন একজন লোক আসছে, আপনি দেখেন জাতিসংঘে উনি গেছে, আমি আউট অফ মাই সাবজেক্ট আমি বলতে চাই, আবেগ প্রকাশ করতে চাই। মনে হয় স্পটলাইট, বিশ্বের সব নেতা, আলো বাতাস সব কিছু যেমন তার দিকে হা করে তাকাই আছে। মানুষকে মানুষ এতটুকু ভালোবাসতে পারে, কিন্তু উনি কতটুকু করতে পারে। ছোট্ট একটা এক্সাম্পল দিই, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ অন্যান্য ওই দলীয় নেতাদের মতন পালায়ে গেছে, আত্মগোপন করছে। এরা ওনার এই স্যারের প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দিচ্ছে, ওনাকে কনভিন্স করার জন্য। তার আবার ঢুকতে চায়, যারা নাকি পলায়ে গেছে, আত্মগোপন করছে। এবং সেনাপ্রধানকে পর্যন্ত উল্লেখ করিয়া হুমকি দেয় যে আপনি যদি এই জিনিসটা না দেখেন, তাদেরকে সরাই আমাদেরকে না বসান, তাইলে আপনি জবাবদিহি করতে হবে। কত লোভী আমরা, কত খারাপ আমরা। আমরা প্রসঙ্গে থাকি এখন আমি এই দেশে, আমার কথাটা বলার উদ্দেশ্য, এই দেশে উনি কি করতে পারবে আমরা জানি না, কিন্তু আমরা ভালো মানুষ দূর থেকে দলে না গিয়ে কিন্তু করতে চাই। ওনার তো দল নাই, আপনি দলে যাবেন কিভাবে? চাইলেও তো যেতে পারবেন। দল নাই, দলে না গিয়েও মানে কি দল ছাড়াও উনি যখন করবে আমরাও সেখানে আছি। এবং আমি মনে করি উনি এই দেশটাকে একটা ঠিকঠাক করে যেন দেওয়া যায়, আমার এই আবেদন আমি রাখলাম আপনাদের মাধ্যমে। প্রবীণদের
চিত্রটা কি, হালচাল কি অবস্থা হালচাল, সেটা একটু বুঝতে চাইছিলাম আপনার কাছ প্রবীণদের থেকে। ভালো নিশ্চয়ই আপনাদের স্টাডি আছে, হ্যাঁ, নানান রিপোর্ট স্টাডি আছে। আমরা আমি আপনাকে একটা পুস্তক দিচ্ছি। বাংলাদেশে এই প্রথম ওয়ার্কশপ হয়েছে, ভাই ছিলেন 200 লোকের সারাদিন ব্যাপী বিশেষজ্ঞ ডিল করে। তারা এই ওয়ার্কশপে সারাদিন ছিল 4টা বিষয়ে। যেমন আমি বলি আপনাকে এইটা 4টা বিষয়ে। একটা বিষয় হলো নবীন প্রবীণের সম্মিলিত প্রয়াসের আবশ্যকতা এই প্রবীণদের কল্যাণের জন্য। আরেকটা হয়েছে চিকিৎসা সেবা সহ মৌলিক চাহিদা কিভাবে পূরণ হবে, 2টা। 3 নম্বর হলো প্রবীণদেরকে কিভাবে কাজে লাগানো যায়, তাদের অভিজ্ঞতা কীভাবে কারণ তার উপরে একটা মানে গবেষণা হয়েছে। এইভাবে 4টা। তারপরে আসছে যে এরকম 4টা বিষয়ে আমরা আলোচনা করছি এবং একটা জরিপ করছি। ইয়াং 10 জন, যুবক 10 জন, তারপরে মধ্যবয়সী 10 জন, প্রবীণ, অতি প্রবীণ, সব ক্যাটাগরির লোক নিয়ে আমরা একটা রিসার্চ করছি। সেই রিসার্চে দেখা গেছে যে আসলে মূল্যবোধ আমাদের নষ্ট করে দিচ্ছে এই সমাজকে। মূল্যবোধের অবক্ষয় যেভাবে শুরু হয়েছে, এই জন্য প্রবীণরা খুব খারাপ অবস্থাতে এক কথায়। এবং তাদেরকে যদি রক্ষা করতে হয় তাইলে সরকার এবং সমাজকে, যেমন আমি এই যে আমার যে এইবারের যে এই দিবসের অনুষ্ঠান, সেটা হলো আমি যে অনুষ্ঠানটা করলেন আপনি। হ্যাঁ করলাম। সেটাতে আমরা বাংলাদেশের মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 12 জন বিশেষজ্ঞকে আমন্ত্রণ করেছি। সেখানে তারা যে বক্তব্য দিয়েছেন, মানে মনে হয় বাংলাদেশে প্রবীণদের এই অবস্থা থাকবে না। গুড। মিস্টার আজিজুল হক, এই বইটা আমি আপনাকে দিতে চাই এই ওয়ার্কশপে। বসুন আপনি। থ্যাংক ইউ ভাই, আপনাকে একটা দিই। থ্যাংক ইউ। আপনি বসুন, আপনি বসে দিন। হ্যাঁ, বই ঠিক আছে। থ্যাংক ইউ। মিস্টার আজিজুল হক, আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রফেসর নাইম যেমনটা ডিমেনশিয়ার কথা বলছিলেন, আলজাইমার্স, এই ব্যাধিগুলো মানুষকে আক্রান্ত করে। সো চিত্রটা কি এবং কি দেখছেন আপনি, এর কারণগুলো কি যদি একটু আইডেন্টিফাই করতে পারেন। ধন্যবাদ। বিশ্ব প্রবীণ দিবসের এই আলোচনা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য চ্যানেলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং চ্যানেলের জন্মদিনের ওনারা করতেছে, এটাও আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে যে প্রতিবদ্ধ বিষয় নির্ধারণ করা আছে, মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্ব প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা ও শক্তিশালীকরণ। তা এই টপিকটা অনেক সুন্দর, এই থিমটা অনেক ভালো, কারণ পরিচর্যা হচ্ছে মেইন। আমরা আলজাইমার্স সোসাইটি বাংলাদেশ 2006 সালে প্রতিষ্ঠিত করি, কিন্তু আমরা যখন দেখতে পাই যে ডিমেনশিয়া মানুষ ভুগতেছে, কিন্তু এদেরকে কী হিসেবে ট্রিট করে, এদেরকে কিন্তু মানসিক এবং পাগল হিসেবে ট্রিট করে। তো আসলে এরা আসলে পাগলও না, মানসিকও না, এরা হচ্ছে মস্তিষ্কের রোগে আক্রান্ত, ডিমেনশিয়া, ভুলে যাচ্ছে। তো এদের কিন্তু দেখেন এই ভুলে যাওয়াতে বাংলাদেশে কিন্তু এখনও এটার যে পরিচর্যা যে হবে, এটার কোনো কারিকুলাম ছিল না, এটার কোনো মানে ছিল না। তা আমরা অনেক চেষ্টা করছি, আমরা এই পরিচর্যা মানুষ যেহেতু হয় না, পরিচর্যার যেহেতু ডিমেনশিয়ার কোনো কিওর নাই, কোনো চিকিৎসা নাই, তো কেয়ার লাগবে। কেয়ারের কিন্তু কোনো কিছু ছিল না। আমরা 2015 সালে হুইয়ের অফিসে যোগাযোগ করি সুইজারল্যান্ডে। সেখানে ওদের হেল্প ফর কেয়ার গিভার একটা বুকলেট ছিল। সেই বুকলেটটা আমরা পারমিশন নিচ্ছি, প্রায় 1 বছর সময় লাগছে আমাদের কপিরাইট পারমিশন দেওয়ার পর। আমরা সেখান থেকে হেল্প ফর কেয়ার গিভারটা বাংলায় আমরা ডিমেনশিয়া পরিচর্যা সহায়ক একটা বুকলেট তৈরি করেছি। এই বুকলেটটা আমরা ডিমেনশিয়া পেশেন্ট ফ্যামিলির জন্য বিনামূল্যে দেওয়ার চেষ্টা করেছি। এখানে ডিমেনশিয়া কীভাবে পরিচর্যা করবে, এবং আমরা জানি ডিমেনশিয়া রোগের যে ভুগছে তাকে পরিচর্যা করতে, কিন্তু পাশাপাশি ডিমেনশিয়ার যে পরিচর্যা করছে কেয়ার গিভার, তারও কিন্তু পরিচর্যার বিষয়, তারও কিন্তু মানে ভালো যত্নের দরকার আছে। তো বিষয়টা হচ্ছে এইটাই যে আমরা বাংলাদেশে যখন এই রোগটা নিয়ে যখন পরিচর্যার বিষয়ে আমরা নজর দিলাম, তখন আমরা দেখলাম যে বাংলাদেশের গভর্নমেন্টের কোনো পরিচর্যা কারিকুলাম ছিল না। তো আমরা আজকে চ্যানেলের মাধ্যমে আনন্দের সাথে জানাচ্ছি যে আলজাইমার্স সোসাইটির উদ্যোগে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা সরকারিভাবে দেশে প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন একটা ডিমেনশিয়া কেয়ার লেভেল 3 ডেভেলপ করেছি, এবং এইটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে 2023 সালে। সেখান থেকে এই কোর্সটি হচ্ছে 6 মাসের 360 ঘন্টার, এটা কিন্তু আন্তর্জাতিক মানসম্পন্ন। এবং এই কোর্সটা করে আমরা মানে এই কোর্সটা হলে এই কোর্সটা যে কেয়ার গিভার তৈরি হবে, কেয়ার এক্সপার্ট তৈরি হবে। যেহেতু আমাদের দেশে কোনো মানে ডিমেনশিয়ার কোনো কেয়ার নাই, কেয়ার এক্সপার্টের দরকার আছে। কারণ পুষ্টি যেরকম আছে, পুষ্টি এক্সপার্ট আছে,
কেয়ার এক্সপার্ট হতে হবে, তাহলে ফ্যামিলিগুলো তাদের কাছে যাবে। যেহেতু কিওর নাই, চিকিৎসা ডায়াগনোসিস হলো এ পর্যন্ত শেষ, তারপরে সারাটা জীবন তাকে কেয়ার নিয়ে চলতে হবে, তখন কিন্তু এই কেয়ার এক্সপার্টের যখন কেয়ার গিভার দরকার। এই জন্য এই জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আমি অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। তার গোটা অফিস আমরা যখন প্রস্তাব করলাম যে ডিমেনশিয়া কেয়ার লেভেল 3 এর করে দেবো, ওরা খুব মানে ভালো মতোই নিয়েছে। আমরা 10 জনের একটা টিম গঠন করছি, টিম গঠন করে এক্সপার্টিস যারা ডিমেনশিয়া পিএইচডি ডাক্তার হোসেন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার মনিদুর মোল্লা ছিল, যারা ডিমেনশিয়া কেয়ার নিয়ে পিএইচডি করেছে, তাদের সমন্বয়ে আরও আন্তর্জাতিক মানসম্পন্ন বাংলাদেশ তাদেরকে নিয়ে একটা টিম গঠন করেছি। তো এই প্রশিক্ষণের মাধ্যমে গভর্নমেন্ট মানে যারা প্রশিক্ষণ নেবে, এই প্রশিক্ষণের মাধ্যমে উপকৃত হবে কীভাবে, ডিমেনশিয়া কেয়ার পরিবারের সদস্যরা সেবাটা সঠিকভাবে দিতে হবে। কারণ সঠিক পরিচর্যার কারণেই কিন্তু এই মানুষগুলো কিন্তু অবহেলায় মারা যায়। কারণ এই পরিচর্যাকে ধাপে ধাপে, ফার্স্ট স্টেজে কী পরিচর্যা হবে, সেকেন্ড স্টেজে পরিচর্যা হবে, থার্ড স্টেজে কী পরিচর্যা, এই পরিচর্যাটা ধাপ আসছে। তা আমরা কারিকুলামটা ঠিক ওইভাবে সাজাচ্ছি। এবং এই কারিকুলামটা এসে একজন এই কোর্সটা যদি 6 মাসের বা 360 ঘন্টা সে করে, সে কিন্তু কেয়ার বিশেষজ্ঞ হতে পারবে। কারণ যেহেতু এখানে পার্সন সেন্টার কেয়ারের উপর কথা বলা আছে, কমিউনিকেশন কথা বলা আছে, আর অন্যান্য সাবজেক্ট আছে। তারপরে এবং কেয়ার গিভার যা তৈরি হবে তার এক্সপার্ট কেয়ার গিভার, বাংলাদেশ কিন্তু কোনো এক্সপার্ট কেয়ার গিভারও নেই, কেয়ার বিশেষজ্ঞ। আমরা গত জুলাই থেকে কেয়ার আপনার এই প্রশিক্ষণটা শুরু করেছি। এখানে দেখতেছি সব হায়ার এডুকেটেড লোকজন আসতেছে। এমনকি আমি দেখেছি 2 জন ডাক্তার আসছে, তারা আয়ারল্যান্ডের বাংলাদেশে ওখানে চলে গেছে। 2 জন লেডি একটা এই কোর্সটা করছে। আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনি কেন করতেছেন, বলে আয়ারল্যান্ডে এই ডিমেনশিয়া কোর্সের অনেক ভ্যালু আছে, হ্যাঁ, সেই হিসেবে তারা করতেছে। এবং বাংলাদেশ থেকে এই কোর্সটা করার পর অনেকে কিন্তু দেশে বাইরেও যেতে পারে, মানে দেশের বাইরে কর্মসংস্থানের সুযোগ তার সৃষ্টি হবে বাংলাদেশে। তো সেই হিসেবে এই কোর্সটা আমরা তৈরি করেছি। এবং এই ডিমেনশিয়া বর্তমানে বাংলাদেশে প্রায় 11 লক্ষ মানুষ ডিমেনশিয়া ভুগছে, এবং 2041 সালে হবে এটা প্রায় 24 লক্ষ। কিন্তু একজনও কেয়ার গিভার নাই বাংলাদেশে। দেখেন একটা স্পেশালিস্ট হাসপাতাল নাই, একটা আপনার পুনর্বাসন কেন্দ্র নেই। আমি ডাক্তার নাইম স্যারকে আমি অনেক মানে জানাই, অভিনন্দন জানাই, সে যে কাজটা করেছে এটা আসলে ভাবা যায় না। সে রিটায়ার্ড হোম করেছে, অন্ততপক্ষে কিছুটা ছাতা, বৃষ্টি পড়লে তো ছাতা দরকার, উনি একটা ছাতার মতো একটা কাজ করেছে। তা আলজেমার সোসাইটি সবসময় তার পাশে থাকবে। তো আরেকটা জিনিস বলে যে এই ডিমেনশিয়ার এই কেয়ার গিভার এই প্রশিক্ষণটা যারা নেবেন, তারা কিন্তু শুধু দেশেই সেবা দিবেন না, দেশের বাইরেও তাদের অনেক কর্মসংস্থান হবে। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এই যেই আমি রিপোর্টটা বললাম যে 11 লক্ষ মানুষ, এটা কিন্তু খুব ভয়াবহ একটা চিত্র, যেটার জন্য আমাদের এখন প্রস্তুতি নিতে হবে। আমি বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা আমি বলবো, আমি কিছুদিন আগে তার একটা ভিডিও দেখেছিলাম। সে বলেছিল যে আমি যদি জেলখানায় যাই তা আমার ওয়াইফ কী দেখবে। তার ওয়াইফ কিন্তু সিভিয়ার ডিমেনশিয়া আক্রান্ত হচ্ছে। তো স্যারকে আমি বলবো, মাননীয় উপদেষ্টাকে আমি বলবো যে আপনি সংস্কার করুন, আপনার স্ত্রীর দায়িত্ব আলজেমার সোসাইটি নেবে কেয়ারের জন্য। আর আমি চাই আপনার মাধ্যমেই একটা ডিমেনশিয়া নীতিমালা হবে, যে নীতিমালা হবে এই মানুষগুলো যেন শ্রদ্ধা, মর্যাদাপূর্ণ বার্ধক্যে তারা যেতে পারে। এবং গোটা বিশ্বে কিন্তু এখনও কিন্তু আপনার এই ডিমেনশিয়া নিয়ে অনেক কাজ হচ্ছে। বাংলাদেশে আমি জানি এই নতুন সরকার আসছে, তারা হয়তো নতুন সূচনা করবে। আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে তাদের সাথে কথা বলবো। প্রফেসর সরদারের নাইম আপনি শুনছিলেন, এবং এর প্রেক্ষিতে আপনার আপনি বলবেন। কিন্তু আমি জাস্ট একটা প্রশ্ন, যে আমরা তো দীর্ঘকাল ধরে বাংলাদেশে শুনি বা অন্য জায়গায় ওল্ড হোম, বৃদ্ধ নিবাস, এক্স্যাক্টলি, এই যে আপনার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম, মানে এই হোমস আসলে কি করবে? এটা কি আরেকটা বৃদ্ধ নিবাস, ওল্ড হোম, নাকি আলাদা কিছু? থ্যাংক ইউ জিলুর, দিস ইজ এ ভেরি ভেরি সেন্সিটিভ অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটার উত্তর দেওয়ার জন্য আমি বসেছিলাম। আমি বেসিক্যালি ওল্ড হোম কনসেপ্ট থেকেই বেরিয়ে আসছি। হ্যাঁ, ওল্ড হোম ইজ নেসেসারি। ওল্ড হোম কাদের জন্য? যাদের থাকার জায়গা নেই, যাদের ভরণ পোষণ বা খাওয়ার জায়গা নেই, এরকম একটা পপুলেশন কিন্তু হিউজ পপুলেশন আছে, যারা বৃদ্ধ অবস্থাতে নিজেরা কাজ করতে পারেন না, তাদের কারো না কারোর উপরে ডিপেন্ড করতে হয়। তখন যদি ছেলে মেয়েরা তার দায়িত্ব না নেয়, আমাদের বর্তমানে একটা প্রবীণ আইন আছে, কিন্তু প্রবীণ নীতিমালা আছে, সেখানে যেটা পিতামাতার ভরণ পোষণ আইন, না একটা আইনও হয়েছে। এবং ভরণ পোষণ যদি না করে 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাস কারাদণ্ড, পিতামাতাকে না দেখলে, পিতামাতা যদি না থাকে তার দাদা দাদি নানা নানিকেও তাদের দেখতে হবে, তাদেরকে মাসিক পয়সা দিতে হবে, চিকিৎসা ব্যবস্থা করতে হবে। না করলে সেটা প্রমাণিত হয়, সে কিন্তু দণ্ডের
দণ্ডনীয় অপরাধ করছে। কিন্তু তারপরেও এটার কিন্তু ইমপ্লিমেন্টেশন আমরা সোসাইটিতে দেখি না। উনি যেটা বললেন, পিতামাতাকে বনে ফেলে দিয়ে আসছে অথবা মেরে ফেলছে, এরকম ঘটনাও কিন্তু আমাদের চোখের আড়ালেও ঘটে যাচ্ছে। তো ওল্ড হোম কনসেপ্ট থেকে বেরিয়ে এসে কেন এই কথাটা আমি বলছি, ওল্ড হোমের প্রয়োজনীয়তাকে অস্বীকার আমি করছি না একটা পার্টিকুলার পপুলেশনের জন্য। ওল্ড হোম কনসেপ্ট থেকে বেরিয়ে এসে আমরা যেটা করেছি, এটা একটা কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক হেলথ কেয়ার ফ্যাসিলিটিস। আমি আপনাকে প্রথমেই বলেছি, আমাদের এই যে জেরিয়াট্রিক হেলথ কেয়ারটা কিন্তু এটা এনি জেরিয়াট্রিক পপুলেশনের 95% রিকোয়ারমেন্ট কিন্তু হেলথ কেয়ার। এই হেলথ কেয়ারটা কিন্তু সাধারণ বুয়া অথবা দারোয়ান বা অর্ডারলি দিয়ে সম্ভব না। সেজন্যই কিন্তু আজিজুল হক সাহেব যেটা বলছিলেন, এই যে ট্রেনিং of caregivers not only for Alzheimer's or dementia patient, caregiver for all kinds of elderly population, and that can be developed as a profession, as a new profession, ancillary health professional হিসাবে তারা ডেভেলপ করতে পারে। সারা পৃথিবীতে কিন্তু এই প্রফেশনটার একটা ভীষণ মূল্য আছে। আমরা জানি যে আমাদের ইন্টারমিডিয়েট এডুকেশনের পরে ইউনিভার্সিটি এডুকেশনের আগেই একটা হিউজ নাম্বার অফ পপুলেশন ড্রপ আউট হয়ে যায়, যারা বেসিক্যালি বিভিন্নভাবে পিয়ন অথবা অর্ডারলির কাজ করে করে জীবন কাটায় বা ব্যবসা বাণিজ্য করে, এবং এরা কিন্তু যদি প্রফেশন হিসেবে কেয়ার গিভিংকে নিতে পারে তাহলে কিন্তু এটা একটা বিরাট ক্ষেত্র। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন তৈরি করেছে আমি 2008-এ। তখন থেকে আমি প্রায় 4টে নার্সিং ইনস্টিটিউট, নার্সিং কলেজ, ফিজিওথেরাপি কলেজ, কেয়ার গিভার ট্রেনিং স্কুল তৈরি করে এ ধরনের অ্যান্সিলারি হেলথ সাপোর্ট তৈরি করছি। যেন আপনারা জানেন যে আমার এই রিটায়ারমেন্ট হোমের কিন্তু ক্যাপাসিটি ইজ মোর দেন 600। এই 600 মানুষকে যদি আমাকে সার্ভ করতে হয় তাহলে কিন্তু এই প্রফেশনাল আমাদের কাছে এখনও তৈরি হয় নাই, যার জন্য সেটাকে আমাকে কাজ করতে হচ্ছে। এখন আপনার প্রশ্ন নিয়েই যদি আমি বলি যে আমরা শারীরিক সমস্যার কথা বলি, একজন প্রবীণের একটা ওল্ড হোমে যদি থাকে, তার যে শারীরিক সমস্যা সেটা টেক কেয়ার করার মতো তো আমার সেই ওল্ড হোমে ব্যবস্থা নেই। তাকে কিন্তু হাসপাতালে পাঠাতে হয়, ডাক্তার এনে দেখাতে হয়, চিকিৎসা হয় না। আমার যেই রিটায়ারমেন্ট হোম নাম দিয়েছি, কারণ ওল্ড হোম নামটা থেকে আমি বেরিয়ে আসতে চেয়েছি। আপনি খেয়াল করবেন, রিটায়ারমেন্ট হোম মনে হয় যেন শুধু রিটায়ার্ড মানুষই ওখানে থাকবেন, আনন্দ করবেন, আড্ডা মারবেন, গল্প করবেন, নিজেরা নিজেদের সাথে বন্ধুত্ব করবেন। স্কুল কলেজে ছেলেমেয়েরা আসবে, তাদের সাথে তাদের জীবনের সব ঘটনা শেয়ার করবেন, ইয়াং জেনারেশনের সাথে তাদের একটা ইন্টারাকশন হবে, তারা তাদেরকে চিনবে এবং ইয়াং জেনারেশনের কাছে তাদের আইডিয়াগুলো পাস অন করতে পারবেন। কিন্তু এটা কিন্তু একটা পার্সেন্টেজ মাত্র। বাকি পার্সেন্টেজ যারা, তাদেরকে তো আমরা ফেলে দেবো না। যারা আজকে ঢুকবে তারা কিন্তু বিছানায় পড়ে যাচ্ছে, হুইল চেয়ারে পড়ে যাচ্ছে, তার ডায়াপার চেঞ্জ লাগতে পারে, তার টিউব ফিডিং লাগতে পারে। বছরের পর বছর টিউব ফিডিং দিয়ে বিছানার মধ্যে পড়ে জীবন কাটাচ্ছে এমন মানুষের অভাব নাই। অক্সিজেনের ছাড়া 1 ঘন্টা থাকতে পারে না এরকম মানুষও কিন্তু বছরের পর বছর বেঁচে আছেন। তারা কি একটা অন্ধকার ঘরে 5000 স্কোয়ার ফিটের একটা বাড়ি, ছেলের বাড়ি হোক মেয়ের বাড়ি হোক, একটা অন্ধকার ঘরে, প্রতিগন্ধময় একটা ঘরে শুধু বুয়া এবং দারোয়ান দ্বারা পরিবেষ্টিত হয়ে বা পার্ট টাইম নার্স দ্বারা পরিবেষ্টিত হয়ে বা সার্ভিস পেয়ে তাদের জীবন কাটানোর চেয়ে আমাদের এই রকম একটি এস্টাবলিশমেন্টে যদি দিনের আলো, আকাশ, বাতাস, পাখি দেখে যদি তারা জীবনের শেষ সময় পর্যন্ত যেতে পারেন, ওই মানুষটা কিন্তু অনেকেই মেন্টালি 100% ক্লিয়ার। তারা জানে যে তারা জীবনে আর কোনোদিন 2 পা দাঁড়াতে পারবেন না, কিন্তু ওখান থেকে চলে যাওয়ার আগেও উনি জীবনটাকে উপভোগ করতে চান, নেচারকে উপভোগ করতে চান, তার বন্ধু বান্ধবের সান্নিধ্য চান এবং সেই সান্নিধ্য বা আত্মীয় স্বজনের সান্নিধ্য চান। ওই ঘরে, নিজের ঘরে বন্দি অবস্থায় উনি যতটা আত্মীয় স্বজনকে দেখতে পাবেন, তার চেয়ে এইরকম একটা এস্টাবলিশমেন্টে থাকলে তার চেয়ে অনেক বেশি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাঝেই উনি থাকবেন। সুতরাং এখানে আমি বলবো যে ডিফারেন্স বিটুইন ওল্ড হোম অ্যান্ড জেরিয়াট্রিক কেয়ার হোম, ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু দিস আর ভেরি ভেরি পপুলার থিং। এবং এই এস্টাবলিশমেন্টগুলোতে বিভিন্ন রকমের অনুষ্ঠানাদি হয়, বিভিন্ন রকমের ট্যুর হয়, ট্রিপ হয়, তারা কিন্তু আনন্দের মধ্যেই জীবন কাটায়। সুতরাং এখানে এটা কোনোভাবেই আমাদের সেই সোশ্যাল ট্যাবুর আন্ডারে ফেলানো যাবে না যে আমি আমার পিতা মাতাকে আদৌ একটি ওল্ড হোমে দিব কি না। এটা ওল্ড হোম নয়, এটা একটি জেরিয়াট্রিক রিসর্ট, হেলথ কেয়ার রিসর্ট। সেই হিসাবে চিন্তা করে আমাদের আগাতে হবে এবং আমরা বিশ্বাস করি একটা সময় এই ট্যাবু ভেঙে আমরা মানুষকে উপকৃত করতে পারবো। নেক্সট কথাটা আমি যেটা বলতে চাই যে আমাদের যে অর্থনৈতিক সমস্যা বৃদ্ধদের, সেটা কিন্তু দেখেন অনেক বৃদ্ধরা কিন্তু যথেষ্ট টাকা পয়সা আছে,
একটা পর্যায়ের পরে কিন্তু যারা তারা অচল হয়ে যাচ্ছেন তার আগেই কিন্তু তাদের ছেলে মেয়েরা বা আত্মীয় স্বজনরা কোনোভাবে তার টাকাগুলোকে নিয়ে সরে যাচ্ছে, তার আর কোনো কন্ট্রোল থাকছে না। সেই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। একজন বৃদ্ধ যদি জানেন তার জীবনের শেষ মুহূর্তে তার এই টেক কেয়ারের জন্য তার টাকা দরকার, উনি কিন্তু সে টাকাটা সেভ করবেন। উনি কিন্তু খুব মানে ভালো মন নিয়ে তার সন্তানদেরকে বা তার ভাতিজা ভাই বোনকে টাকা দিয়ে দিচ্ছেন, কিন্তু পরে তার টেক কেয়ার আর কেউ করছে না। একবার তার হাত থেকে মনিটারি কন্ট্রোল চলে যাওয়ার পরে কিন্তু আর সেটার সাপোর্ট সে পাচ্ছে না। এখানে কিন্তু তার নিজের এবং ছেলে মেয়ের যে টাকা দিবেন সেটা আমার এই প্রজেক্টে এমন কোনো খরচ হবে না যে একটা মানুষের যে তাদের সারা জীবনের কাজ করার পরে সেই খরচটা তারা দিতে পারবেন না। সুতরাং এই অর্থনৈতিক সমস্যাটাকে ইজিলি এখানে সমাধান করা যায়। রেদার 2000, 3000, 5000 স্কোয়ার ফিটের একটা বাড়িতে একা একটি মানুষ বাস করে যেই খরচ হয় তার চেয়ে অনেক কম খরচে উনি অনেক অনেক বেটার সিচুয়েশনে আমাদের এই প্রজেক্টে থাকতে পারবেন। তারপরে সামাজিক সমস্যার কথা বলি। দেখেন আপনার এই যে সোশ্যাল কন্ট্রিবিউশন করার মতো ক্যাপাসিটি কিন্তু অনেকেরই আছে। স্যারকে দেখি তো আমরা বলি এই কথা, ইউনুস স্যারকে দেখি তো বলি যে ওই বয়সেও সোশ্যালি প্রচুর কন্ট্রিবিউট করা যায়। একটা মানুষকে সেই সুযোগটা আমরা দেই না। এখানে বসে বসে কিন্তু উনি সামাজিকভাবেই অনেক সমস্যার সমাধানের কথা বলতে পারবেন। আমরা সেমিনার করতে পারবো, সিম্পোজিয়াম করতে পারবো, আমরা মানুষকে ডাকতে পারবো। এই ধরনের মানুষগুলো যখন কথা বলতে চায় আমরা কিন্তু তাদেরকে পিক করে নিয়ে আসি না। সবাই তো আর সমানভাবে সামনে এগিয়ে আসে না, তাদেরকে সামনে আনতে হবে। কোন মানুষটার মধ্যে কি গুণ আছে, কোন মানুষটার মধ্যে কতটুকু কন্ট্রিবিউট করার ক্যাপাসিটি আছে, এটাকে ফাইন্ড আউট করতে হলে তো এই মানুষগুলোকে আমাকে পেতে হবে। না পাইলে কিন্তু আমরা এটা বের করতে পারবো না। আমি জানি জলিল আপনার মতো মানুষ যদি ওইরকম 100টা মানুষের মধ্যে ওই যেটা একটু আগে ফজলুল হক ভাই বলল, আপনি পিছন থেকে দেখেই বুঝতে পারেন কোন মানুষটা কি এবং কতটুকু কী করতে পারবে। সেখান থেকে কিন্তু আমরা এ ধরনের সোশ্যাল কন্ট্রিবিউশন করার মতো মানুষকে ডেকে নিয়ে আসতে পারবো। ড্যাফোডিলের সবুর সাহেব এই কথাটা খুব বলেন। উনি বলেন যে এদেরও কিন্তু কন্ট্রিবিউট করার একটা বিরাট সুযোগ আছে। তারপরে পারিবারিক সমস্যা দেখেন, আপনি 3-4 ছেলে মেয়ের সাথে থাকছেন, এমনও অনেক ফ্যামিলি আছে তার পিতা মাতাকে ওই অবস্থায় রেখে বাইরে যেতে পারে না। মায়ের কেয়ার কে করবে? একটা বুয়ার উপরে আপনি একটা মাকে 7 দিন 10 দিনের জন্য রেখে যেতে পারবেন না। শেষ কথাটা বলি, এই যে আলজাইমার্সের কথা, ইউনুস স্যারের ওয়াইফের কথা আমরা শুনেছি। আমার শ্বশুর বিখ্যাত মানুষ, প্রফেসর অফ হিস্ট্রি, ঢাকা ইউনিভার্সিটি, বাংলা পিডিয়ার চিফ এডিটর প্রফেসর সিরাজুল ইসলাম। উনি এখন আমার সাথে থাকেন, আমি তার টেক কেয়ার করি, তার মেয়ে, বড় মেয়ের হাজব্যান্ড আমি। আমার স্ত্রীও প্রফেসর অফ হিস্ট্রি, ঢাকা ইউনিভার্সিটি। আমি জানি একটা ডিমেনশিয়া পেশেন্টের টেক কেয়ার করা কতটা কঠিন এবং কতটা ধৈর্য প্রয়োজন। সুতরাং একটি প্রফেশনাল কেয়ার গিভার তৈরি না হলে ওনাদের টেক কেয়ার করা সম্ভব না। অথচ এই মানুষটাই যদি ওই রকম একটা গেটেড কমিউনিটিতে সারা, ফিজিক্যালি ফ্যান্টাস্টিক, 100% অলরাইট, কিন্তু মেন্টালি টোটালি গন। এই মানুষটার টেক কেয়ার করা সম্ভব তখনই যদি তাকে প্রফেশনাল হাতে দিয়ে এবং একটা এনভায়রনমেন্ট দেওয়া যায়, তাকে যদি বাগান দেওয়া যায়, তাকে যদি একটা ঘোরাফেরা করে সবার সাথে কথা বলার সুযোগ দেওয়া হয়। একই কথা উনি বারবার বলবেন, তারপরেও কিন্তু ওনার মধ্যে একটা আনন্দ তৈরি হবে, উনি একটা আনন্দিত হবেন। ওনাকে আমরা ভাবে বাড়িতে বন্দি করে রাখার মতো কোনো রাইট আমাদের নাই, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ইঞ্জিনিয়ার ফজলুল হক, আপনার টার্ন এবং শেষবারের মতো যা কিছু বলা এই সময়ের মধ্যেই বলতে হবে। থ্যাংক ইউ, নো প্রবলেম। আসলে আস্তে আস্তে কথা হয়েছে নাইম ভাইয়ের সাথে যে আমরা অনেক কথা এবং অনেক প্রচার অনেক কিছু করছি, বাস্তবে এখন মাঠে কাজ করতে হবে। তো আমরা আমাদের সোসাইটির পক্ষ থেকে আমি বলতে চাই যে প্রচারের জন্য ডক্টর সবুর খান আমাদের প্যাট্রন, এবং ডক্টর সবুর খান শুধু প্যাট্রন না, ওনার সাথে একটা এমইও হয়েছে আমাদের সোসাইটির। আমাদের কাজের সব কিছুতে উনি সহযোগিতা করবেন। এই অনুষ্ঠানটাও, এই যে আমরা একটা অনুষ্ঠান গোল টেবিল বৈঠক এবং স্বাস্থ্যসেবা ক্যাম্প করতেছি, এইটাও কিন্তু ওনার সহযোগিতায় হচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, উনি একটা কোটি এক না মানে একাধিক কোটি টাকার একটা ফ্ল্যাট আমাদের সোসাইটিকে উনি বিনা ভাড়ায় বরাদ্দ দিয়েছেন। এটা নজিরবিহীন ঘটনা। কোন এলাকায়? এটা সোবানবাগ, মানে মিরপুর রোডে ইউনিভার্সিটি এটা দিচ্ছেন। এবং এটা ব্যক্তিগত সম্পর্কে না, ওনার মানবতার থেকে দিয়েছেন। আমার সাথে হয়তো 25 বছর যাবত সম্পর্ক, উনি অন্যরকম ব্যবহার মানুষের সাথে করেন, উনি কিন্তু দিয়েছেন। তো এইটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমাদের। আমরা বিনা ভাড়ায় এখন এসি রুমে চালাইলে চলে,
সব কিছু ওয়েল ফার্নিশড, সব কিছু দিয়ে দেওয়া আছে। তা আমরা প্রবীণদের মূল সমস্যা স্বাস্থ্য সমস্যা, এটা অস্বীকার করা যাবে না। স্বাস্থ্য সমস্যাকে প্রায়োরিটি দেওয়া আমরা বারডেম সবচেয়ে বড় হাসপাতাল এবং তার বিভিন্ন শাখায়, পিজি হাসপাতাল, তারপরে নাইমবাইর হাসপাতাল, সমরিতা, গ্রিন লাইফ, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে, এমইও হয়েছে 50% পর্যন্ত ডিসকাউন্ট, কোনো কোনো জায়গায় কেবিন ব্যাড ফ্রি আমরা চুক্তি করছি, কিন্তু বাস্তবায়নটা পুরোপুরি হয় নাই। আমি এই বাস্তবায়নের জন্য এখন মাঠে নামবো, নাইমবাইয়ের কথা মতন আমি এটা বাস্তবায়ন ডু অর ডাই কইরা আমি এটা বাস্তবায়ন করব। যদি বাস্তবায়ন করতে পারি তাইলে দৃশ্যমান হবে প্রবীণরা স্বাস্থ্যের দিক দেয়া প্রায় সবগুলো হসপিটালেই তারা সুযোগ, সরকার একটা নির্দেশ দিবে আশা করি, সেটাও আমরা ধরবো সরকারকে। যেমন আমাদের এই আজকের গোল টিভিলে কিন্তু ওনার মানে মেডিকেল চিফ যে তার ডিপার্টমেন্টের ওই গ্রামীণ মেডিকেল কমিউনিকেশন পুরো ডিপার্টমেন্টের উনি ব্রিগেডিয়ার জেনারেল হাফিজউদ্দিন সাহেব, আমরা চেষ্টা করব তার মাধ্যমে আমরা যাতে একটা সব হাসপাতালে বা প্রবীণদের জন্য কিছু করা যায়। তো এইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং চুক্তি করছি, এবং চুক্তির বাস্তবায়ন হইলে অনেক কিছু তারা পাবে। এবং আমি মনে করি যে এইভাবে কাজ করতে গেলে সকলের কিন্তু সহযোগিতা পাচ্ছি। যার কাছে যায় কোনো লোক কিন্তু, যেমন ডক্টর হোসেন জিল্লুর রহমান সাহেব, উনি রাজি হয়েছে কেন? ওনার তো অনেক ব্যস্ততা, কিন্তু এই প্রবীণদের কথা শুনলে সবাই কিন্তু আগাই আসে। কিন্তু বাস্তব গিয়ে দেখি কি, যেমন হসপিটালগুলো চুক্তি হয়েছে, যে চুক্তিগুলি তারা বাস্তবায়নে একটু গরিমসি করছে। আমি খুব সিরিয়াসলি এই গরিমসি নষ্ট করব। আমরা এরকম একটা স্কোয়াড আছে আমাদের যে জীবন দিতে প্রস্তুত প্রবীণদের জন্য। সুতরাং আমরা ইনশাল্লাহ একটা দৃশ্যমান একটা আগামী বছর যদি চান্স পাই এখানে, তাহলে আমি সে দৃশ্যমান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আরেকটু বলি, সেটা হলো আমি কি চাই। এটা না বললে তো আর কিছুই রইল না। আমি কি চাই? আমি একটা আইন চাই। ওইটা বলছে যে পিতামাতার ভরণ পোষণ আইন আছে, বাট প্রবীণ সিনিয়র সিটিজেন অ্যাক্ট নাই। নীতিমালা আছে, জাতীয় নীতিমালা ম্যান্ডেটরি না, মানতে হবেন এমন কোনো কথা নাই। সুতরাং আইনের অভাবে আমরা কিছুই পাচ্ছি না সরকারের কাছ থেকে। একটা আইন চাই। এই বালক মন্ত্রণালয়, শিশু মন্ত্রণালয়, তারপরে আছে ক্রীড়া মন্ত্রণালয়, অমুক মন্ত্রণালয়, কিন্তু প্রবীণ প্রায় দেশে প্রায় 2,60,00,000 প্রবীণ, এবং প্রবীণরা হলো পিতা দাদা, এত আপন অসহায়, তাদের কথা বলার কোনো লোক নাই। তাদের একটা মন্ত্রণালয় হইলে অনেক কিছু সমস্যাগুলি সমাধান হতে পারে। আমরা একটা মন্ত্রণালয় চাই। এইটা আপনার মাধ্যমে আমি মনে করি যে এটা সরকার দেখবেন। তারপরে প্রবীণদেরকে এত অভিজ্ঞতা, এত তাদের জ্ঞান, কেউ হয়তো শুইয়া, কেউ হয়তো দৌড়াইয়া, 60 বছরে এখন রিটায়ারমেন্ট, 60 বছর তো ইয়াং, আমারে বিশ্বাস করেন না, আমার 76। তাইলে তাদেরকে কাজে লাগাবে না কেন? সরকার শুড হ্যাভ এ প্ল্যান ফর সিনিয়র সিটিজেন। তাদেরকে কোথায় কাকে কাজে লাগাবে? যদি আজকে নাইমবার নিজের প্রতিষ্ঠান না হয়তো চাকরি থেকে রিটায়ার করতো, তো ঘরে পাঠাই দিত, তো কিন্তু তার ঘরে পাঠাইতে চাই না। আমরা চাই তাদেরকে কাজে লাগানোর জন্য একটা পরিকল্পনা সিরিয়াসলি গ্রহণ করা। এবং এখানে আর প্রবীণদের হসপিটালে সরকারিভাবে একটা আইন করতে হবে যে সরকারি প্রতিষ্ঠানে কত % ডিসকাউন্ট। এমনকি যাতায়াত, ইন্ডিয়াতে ওয়ান টিকেট 2 ওয়ে, একটা টিকিট কাটতেন 100 টাকা দিয়া, 100 টাকা যাইতে লাগে, কিন্তু আসবেন ফ্রি। 1 টিকেট 2 ওয়ে, অথবা ডাইরেক্ট আসবেন না, 40% ডিসকাউন্ট। জাপানের প্রবীণদের জন্য 100% ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট। তাহলে আমরা এই আইনগুলি এই বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করব, এবং সরকারের সক্ষমতা অনুযায়ী আমরা আপ টু দ্য লাস্ট অনুরোধ করব, ফাইট করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো আমি বিশেষ করে যে কথাগুলো বলতেছি সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যাতে একটা নীতিমালা হয় ডিমেনশিয়ার জন্য, কারণ ডিমেনশিয়া মানুষগুলো কিন্তু স্বাক্ষর ভুলে যায়, তাদের জমি সংক্রান্ত ঝামেলায় পড়ে, কিন্তু এই স্বাক্ষর যে ভুলে যায়, ব্যাংক থেকে কিন্তু তার গচ্ছিত টাকা তুলতে পারছে না। এক্ষেত্রে
কোনো পলিসি না থাকার কারণে তারা কিন্তু অনেক দুর্ভোগে পড়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে দ্রুত শনাক্ত, মানে আর্লি স্টেজে এটা শনাক্তকরণ হয় না। বাংলাদেশে কোনো সেই ধরনের এখনও ল্যাব প্রতিষ্ঠিত হয়নি আমার জানা মতে। তো এই ল্যাব প্রতিষ্ঠিত করতে হবে, বাংলাদেশে স্পেশালি ডাক্তার তৈরি করতে হবে, স্পেশালি কেয়ার গিভার তৈরি করতে হবে, এবং এই মানুষদের জন্য একটা পুনর্বাসন কেন্দ্র করতে হবে। যেহেতু নাইম ভাই শুধু 600 লোকের করছে, কিন্তু আরও করতে হবে, সরকারি উদ্যোগ করতে হবে, সরকারি বাজেট এখানে দিতে হবে, সরকার এখানে দক্ষ লোকবলও লাগবে। কারণ হচ্ছে দক্ষ লোকবল না হলে তো এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই কারণে আমরা আলজিমাস হসপিটাল বাংলাদেশ উত্তরাতে একটা ডে কেয়ার সেন্টার করছি। এখানে অনেক পেশেন্ট আসে, তারা এখানে কিন্তু সময় কাটাতে আসছে। অনেকে দেখেছি, কিছুদিন আগে একটা বিজ্ঞানী আসছিল, তাকে বলছে এই কাঁঠালটা কী, সে কাঁঠালটা চিনতেছে। অনেকক্ষণ পর আমরা যখন ধরা দিলাম সে কাঁঠালটা চিনল। তো এই যে মানুষগুলোকে জন্য অন্তত আলজিমাস সোসাইটি একটু ছায়া তো দিচ্ছে। তো আমাদের যে ডে কেয়ারে অনেক পেশেন্ট, এক এক পেশেন্ট এক এক রকম, কিন্তু আমরা সবাইকে এক টেবিলেই বসায় দিই, তারা গল্প করে ইসে করে, তারা খেলাধুলা করে, এই করে সেই করে, ওদের এত ভালো লাগে। ওরা কিন্তু সবাই কিন্তু খুব খুশি হয়, যারা কেয়ার গিভার ফ্যামিলি মেম্বার আসে, তারা বলে যে আমার মা তো বাসায় হাসে না, আপনাদের কেন হাসে? কারণ এই মানুষগুলোকে অন্ধকার কুটিরে ভরে রাখে। আমি দেখছি বাংলাদেশের আপনার ওনার নাম হচ্ছে অনেক নজরুল সঙ্গীত শিল্পী স্বপ্ন মুস্তারি, তার বাসায় আমি গিয়েছিলাম গত বছর, দেখেছি সে একটা ঘরেই সে বসবাস করে, 2 জন কাজের লোক দেওয়া আছে, বসবাস করে। আমি বললাম ডেকে নিয়ে আসেন। এই যে সে এত বড় মানের একজন কণ্ঠশিল্পী, আন্তর্জাতিক মানের, তার কেন এই দুরবস্থা? আজকে যদি ন্যাশনাল পলিসি হতো তাহলে তার জন্য একটা পুনর্বাসন কেন্দ্র হতো, সে সেখানে থাকতে পারতো। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা করা হয়নি। আমরা অনেক চেষ্টা করেছি। আমরা এখন এই গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট কাছে আমরা যাই, বিশালভাবে প্রস্তাব দেব, এটার জন্য কিছু করতে হবে। না করলে এটা হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘের চাপ আছে গভর্নমেন্টের উপর, এই জিনিসটা আমাকে ধরতে হবে। তারপরে সামনে আমরা একটা ডিমেনশিয়া ম্যারাথন করব। সেই ম্যারাথনের জন্য আমরা স্পোর্টস বর্তমান যে উপদেষ্টা, তার সাথে যোগাযোগ করে এটা করার চিন্তা করতেছি। স্বাস্থ্য উপদেষ্টার সাথে চিঠি দেবো যেন এটা পলিসি আকারে আসে। কারণ এই ডিমেনশিয়াটা আসলে সবাই বুঝে না। আমরা এর আগের অনেক কাছে গেছি, তারা বলতেছে এটা কি, এটা কি, এটা কি, এটা তো জিনিসটা আসলে এতভাবে সচেতনতার অভাবের কারণে এই মানুষ 11 লক্ষ মানুষ কিন্তু খুব দুর্ভোগের মধ্যে আছে। এবং একজন মানুষের মৃত্যুর কিন্তু লাস্ট পর্যায়ে কেউ থাকেও না, অবমাননাকর অবস্থায় মৃত্যু করে। আমরা এটা চাই না। মানবাধিকার তাদেরকে অধিকার দিতে হবে, তারা সুন্দরভাবে যেন বাঁচতে পারে, তাদের যেন সুন্দর মৃত্যুটা তাদের যেন সুন্দর হয়। যেহেতু আমরা নিরাপদে আসছি, তাদের মৃত্যুটা যেন নিরাপদে হয়। আমি তাদের এইটা করার জন্য আজকে 17 বছর থেকে আমি এটা সংগ্রাম করতেছি। তাই আমি এই সংগ্রাম করে একটা সফল হয়েছি, সেটা হচ্ছে যে আমি বাংলাদেশ গভর্নমেন্টকে একটা কারিকুলাম ডেভেলপ করে দিচ্ছি, যেই কারিকুলামের বদলে একদম দক্ষ কেয়ার গিভার, দক্ষ স্পেশালিস্ট কেয়ার গিভার তৈরি হবে বাংলাদেশে। ধন্যবাদ। আমি একদম শেষ একটি কথাই বলবো যে প্রবীণরা আসলে সমাজের বোঝা নয়। এই প্রবীণরা এই সমাজ তৈরি করেছে। প্রবীণ হোক আমাদের অহংকার, আমরা যেন প্রবীণদেরকে নিয়ে অহংকার করতে পারি, তাদের এই কন্ট্রিবিউশনকে যেন আমরা মনে করতে পারি। আমরা এখন একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যেভাবে এগিয়ে চলছি, সেই বাংলাদেশটি যেন হয় প্রবীণ বান্ধব বাংলাদেশ। এটাই আমার আশা, ইচ্ছা। বিকজ আমি নিজেই এখন ইয়াং ওল্ড পপুলেশনের মধ্যে, সুতরাং অনেকটা নিজের স্বার্থেই যদি বলি যে আমি এমন একটি জীবন চাই যেখানে আমি আমার কন্ট্রিবিউশনের কথা আমার পরের জেনারেশন মনে রাখবে, এবং তরুণ এবং প্রবীণের কম্বিনেশনে যেই বাংলাদেশ আমরা গড়তে যাচ্ছি, এই বাংলাদেশে প্রবীণদের জন্য যার যার অবস্থান থেকে, এবং আমি জিল্লুর আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার অবস্থান থেকে আপনি সবসময় প্রবীণদেরকে নিয়ে আমরা কোনো প্রোগ্রাম করলে আপনি আমাদেরকে ওয়েলকাম করেন। এই প্ল্যাটফর্মটি কিন্তু সবসময় আমাদের জন্য একটি অনুষ্ঠান সংখ্যা বাড়াইতে হবে। খুব বিরাট প্ল্যাটফর্ম, আমরা মানুষের কাছে পৌঁছতে পারি। এবং এই প্রবীণ বান্ধব সমাজ তৈরি করার জন্য, নতুন বাংলাদেশ তৈরি করার জন্য সবাই সব জায়গা থেকেই আমরা কাজ করব। আমরা অলরেডি জানি কি করতে হবে, কিন্তু যেই কথাটাকে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিই, আমি পার্সোনালি এ ডুয়ার, আমি করি। শুধু কথা না বলে আমরা যেন সবাই কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারি ফর দ্য elderly population of this country, including
dementia and Alzheimer's population. Thank you very much. দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর সতারে নাইম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক এবং মিস্টার মোহাম্মদ আজিজুল হক, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমি কথা না বাড়াই, কি হচ্ছে, কি হওয়া দরকার, আমার অতিথিরা সবটাই বলেছেন। ইংরেজিতে একটা কথা আছে এবং যেটার বাংলা করলে দাঁড়ায়, আমি বাংলাটাই বলি, সেটা হচ্ছে যে কেউ যদি তার বাবা মায়ের সঙ্গে অন্যায় আচরণ করে, তার শাস্তিটা কীভাবে হয়? তার শাস্তিটা হয় তার সন্তানদের মাধ্যমে। কাজেই মৃত্যু আমাদের অবধারিত প্রত্যেকের জন্যে। প্রবীণদের যদি আমরা তাদের জন্য যেটা করণীয় সেটা যদি না করি, মাথায় রাখতে হবে আজকে প্রবীণরা যেভাবে ভুক্তভোগী বা সমস্যায় আছেন, যে সমস্যায় আছেন, নানা ধরনের সমস্যা আমার অতিথিরা আলোচনা করেছেন, আমরাও কিন্তু ওই একই সমস্যায় পড়ব এবং সেটাও অবধারিত, অনেকটা মৃত্যুর মতোই। কাজেই যা করণীয়, সরকারটা নবীন এবং প্রবীণের, বাংলাদেশের জনসংখ্যার সিংহভাগ তরুণ এবং তরুণরা এই সরকারে আছে। আমরা আশা করব যে তারাই এই বিষয়ে সবচেয়ে বেশি উদ্যোগী হবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।